কথা বলতে দেওয়ার জন্য, এবং উনি আমাকে বলছেন যে আমি যেন আজকে আপনাদেরকে নতুন কিছু বলার চেষ্টা করি বা নতুন কিছু শেখানোর চেষ্টা করি। কিন্তু আমি যখন এখানে দেখলাম উদ্যোক্তা তৈরির কারখানা এবং এতগুলো উদ্যোক্তাকে দেখে আমি নিজে একটু নার্ভাস যে আপনাদেরকে কি শেখাবো, আপনারা তো অলরেডি অনেক কিছু জানেন। তারপরেও আমি চেষ্টা করব আমার জীবনে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু আপনারা উদ্যোক্তাদের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এবং এই জিনিসটা ঠিক করলে আপনার ব্যবসা অনেক কাজে আসবে এবং ব্যবসার উন্নতিও হতে পারে। সো পার্সোনাল ব্র্যান্ডিং ব্যাপারটা কি, এটাকে কেউ বলতে পারেন? কেউ কি বলতে পারবেন পার্সোনাল ব্র্যান্ডিং কি? বলেন না। নিজেকে ব্র্যান্ডিং করা, প্রমোট করা। নিজেকে প্রমোট করা কি করতে হবে তাহলে? সারাক্ষণ ফেসবুকে আসতে হবে? হ্যাঁ, কিভাবে ব্র্যান্ডিং করা যায় বলেন তো? একটা উদাহরণ দেন তো, কিভাবে ব্র্যান্ডিং করলে নিজেকে মানুষের সাথে মিশতে হবে। মানুষের সাথে মিশতে ব্র্যান্ডিং হয়ে যাবে? মার্কেটিং করে। হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং করে। আচ্ছা, মার্কেটিং করে নিজে সোশ্যাল মার্কেটিং করতে হবে। আচ্ছা, ইন্টারেস্টিং। ঠিক আছে, সো আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি। তার আগে পার্সোনাল ব্র্যান্ডিংটা সংজ্ঞা দিয়ে না বুঝায় উপলব্ধি করে বুঝাই। আমি কয়েকটা ছবি দেখাই। এই ছবিটা দেখলে আপনার মাথায় সবার প্রথমে কি আসে বলেন তো? 10 মিনিট স্কুল। আরে ইন্টারেস্টিং। আর কিছু? না না, আমার সাথে তো ওনার নাম দেয়। হ্যাঁ, ওনার কি নাম? আপনি একজন বললেন যে শিক্ষা, বললেন না? আর কিছু আসে মাথায়? সরি, হিরো। আর কি? স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা, মুনজারিনের জামাই। ইন্টারেস্টিং। এটাও কিন্তু একটা খারাপ হয় না কিন্তু ব্যাপারটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গাটাতে। এইটা কার জামাই মনে হয়? আচ্ছা, কি মনে হয় ওনাকে দেখলে কি মনে হয়? ব্লগার, ইউটিউবার, ইউটিউবার, ব্লগার, ব্লগার, ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার। আর কিছু? অভিনেতা, অভিনেতা। আর কেউ? বিজনেস পিৎজাবার। ইন্টারেস্টিং। কিন্তু এখন আপনারা কিন্তু আনসার গুলো একটু বুঝে দেখেন, খুব একটা ইন্টারেস্টিং আনসার দিয়েছেন কিন্তু আপনারা মোটামুটি ভালোই। আর এই মানুষটাকে দেখলে কি মনে হয়? উদ্যোক্তাকারী। হ্যাঁ, আরে কনফিউজ হয়ে গেল না। একশো করে বলেন। ভাই আছে দেখে তেল দেন না। হ্যাঁ, সামনে আছে দেখে তেল দেন। সত্যি সত্যি বলেন। হ্যাঁ হ্যাঁ, উদ্যোক্তা তৈরির কারিগর, ভালো বলছেন। তারপর মেন্টর, ভালো বলছেন। এখন আপনি কিন্তু কি বুঝতে পারতেছেন, একটু আগে যারা আপনারা বলছিলেন যে পার্সোনাল ব্র্যান্ডিং মানে মার্কেটিং এই সেই, হ্যাঁ, কিন্তু আপনাদের কথাগুলোর আনসার গুলো কিন্তু একটু অন্যরকম। তার মানে হচ্ছে এই মানুষগুলো তারা নিজেদেরকে এমন ভাবে পরিচিত করছে, আপনাদের মাথায় কয়েকটা ওয়ার্ড ঘুরছে। দেখেন, আপনি বললেন যে উদ্যোক্তা তৈরির কারখানা, ওই মানুষটার সময় বলছে 10 মিনিট স্কুল, ওটা কিন্তু তার প্রতিষ্ঠানের নাম, তাই না? তাহলে আপনারা কি চান না যে আপনার নাম বলার সাথে সাথে আপনার প্রতিষ্ঠানের নাম, আপনি আপনাকে নিজেকে কিভাবে দেখতে চান সেটা সবাই বলুক? সবাই চায় না? পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে আজ থেকে আপনি একটু অন্যভাবে চিন্তা করবেন। যদি মনে হয় আপনি নিজেকে আগে বলেন, আমি আমার নিজেকে কি নামে সবাইকে চেনাতে চাই। যদি একজনকে বলি যে আমি নিজেকে চেনাতে চাই, আমি শাড়ি বিক্রি করি, কিন্তু ধরুন টাঙ্গাইলের শাড়ি বিক্রি করি, অথবা শাড়ি বললেই আমার নামটা আসুক, অথবা এখানে ধরেন কোনো উদ্যোক্তা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট বেচে, কোনো একটা সেক্টরে আইটি রিলেটেড প্রোডাক্ট বেচে। সো আপনার কর্মকাণ্ডের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যদি ওই রিলেটেড হয় এবং মানুষ যাতে ওই শব্দগুলো আপনার নাম বললেই বলে, তাহলে আপনার সেই জিনিসটাই হবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। এটা অনেকগুলো জিনিসের মাধ্যমে করা যায়। শুধুমাত্র যে নিজেকে সারাক্ষণ ধরেন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করলেন তা করলে হয় না, কিন্তু মানুষ কিন্তু সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রমোট করলে আপনার ওই কথাগুলো বলবে না। আপনারা যে কথাগুলো বলছেন, যে এই যে বাহার ভাই সম্পর্কে বলতেছেন উদ্যোক্তা তৈরি কারখানা, উনি কিন্তু আজ থেকে কত বছর ধরে? 8 বছর ধরে মানুষটা চেষ্টা করছে, একদিনে না। কিন্তু উনি কিন্তু সারাক্ষণ ধরে বলে নাই যে নিজের ঢোল সারাক্ষণ পিটাতে যায় নাই। উনি আপনাদের মধ্যে কোনো না কোনো ভ্যালু দিছে বলেই আজকে আপনারা ওনার নামটা শোনার সাথে সাথেই উদ্যোক্তা তৈরির কারখানাটা বলতে পারছেন। এটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে উনি সাকসেসফুল, কারণ উনি অ্যাটলিস্ট চেষ্টা করছেন যে এই বাজওয়ার্ডটা দিতে। উনি যা যা শুনতে চায়, উনি নিজেকে শুনলে যেটা দিয়ে তৃপ্তি পায়
সেইটা জিনিস জায়গাটাতে বলেছে, এবং এইটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তো অনেকভাবে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা যায়, আমি হয়তো একটা একটা করে আস্তে আস্তে বলবো। কিন্তু তার আগে এখানে কয়জন মানুষের নিজের নাম গুগলে সার্চ দিলে এরকম কিছু আসে? কি আসে ভাই আপনার নিজের নাম গুগল সার্চ দিলে? আমার নাম সার্চ দিলে আমার নামও আসে এবং আমার প্রতিষ্ঠানের নামও আসে। কি আসে ভাই? সেভেন রেন্টেকে আসে মাইকেল সিকদার। বাহ, সুন্দর কিছু একটা আসছে ভাই, ভালো, ভেরি গুড। হ্যাঁ দাদা আমার নাম সার্চ দিলে ডিজিটাল মার্কেটার আসে। হ্যাঁ আমি মিডিয়া বাইং করি, এটাই আসে দিদি। সুপার, আপনি তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভালোই করছেন নিজের। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমার লিংকডইন প্রোফাইল, ফেসবুক সব চলে আসে। চমৎকার। তার মানে হচ্ছে এগেইন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেন, আপনারা যেই কাজ করতেছেন, প্রত্যেক আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন না, যেই যে সেক্টরে কাজ করতেছেন, আপনার নাম দিলে যদি এখনো গুগল আপনাকে না চিনে, তাহলে বুঝতে হবে আপনি এমন কোনো রিমার্কেবল এখনো কাজ করতে পারেন নাই, অথবা আনতে পারেন নাই। সো জিনিসটা যদি এমন কোনো কাজ করতে হবে যাতে, অথবা করাইতে হবে যাতে এই রিলেটেড কথা বললে আপনার নামটা আগে আসে, না হলে আমি যদি আপনাকে চিনবো কেমনে? আপনি উদ্যোক্তা হচ্ছেন, একটা জিনিসটাকে বড় করতেছেন, কিন্তু আপনি নিজের জায়গাটাকে সেভাবে অবস্থানে নিতে পারেন নাই। দুই ভাবে করা যায়, এক হচ্ছে প্রচুর টাকা পয়সা খরচ করে নিজের নাম বারবার বারবার নিজের ঢোল পিটানো যায়, আর একটা খুব অর্গানিকলি করা যায় আস্তে আস্তে। এটার একটা বেস্ট প্র্যাকটিসেস কি জানেন? যে যে লাইনে আছে সেই লাইনের রিলেটেড অনেক কিছু কাজ করা যেতে পারে। এটা হতে পারে ধরেন বারবারই ওই প্রোডাক্ট নিয়ে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে তা কিন্তু না, এই রিলেটেড কাজ করতে হবে, ওই রিলেটেড মানুষের সাথে মিশতে হবে, যে নেটওয়ার্কে চলেন সেই নেটওয়ার্কটা গড়ে তুলতে হবে। তারপর আস্তে আস্তে দেখবেন যে ওই মানুষগুলো আপনাকে এই নামে চিনবে। আমার আসলে এখানটাতে আমি আসলে কিভাবে হেল্প করেছিলাম, যে আমি যদি আমার নিজেকে বলি, আপনারা আমাকে কি নামে চিনেন? आपका बता আচ্ছা, আর কিছু? ব্র্যান্ড প্রমোটার। ওকে ওকে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক গাড়ি কেনার কথা চিন্তা করলে আপনার ফেসটা মাথায় আসে। ওকে, ইন্টারেস্টিং। হ্যাঁ, খারাপ বলেন নাই। তারপর লাগানি চুলা বাদ দিতে হলে আপনার মাথায় চলে আসে। আর ইন্টারেস্টিং, ভালো বলছে। এনিহাও, আমি কিন্তু ধরুন আমার দুটা পরিচয় আছে, একটা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি নিজেকে যেভাবে উপস্থাপন করি, আরেকটা অংশ আমি একটু সাটল রাখি, এটা খুব বেশি প্রচার করি না, ইচ্ছা করেই, কারণ ওই জায়গাটাতে এখনো পৌঁছাতে পারি নাই বলে এখনো প্রচার করি না। কিন্তু এই যে আপনারা বললেন যে কথাগুলা, এটা আমি যেভাবে চেয়েছি সেভাবেই আপনারা অনেকটা বলেন, এবং এটা কিন্তু আমাকে প্রতিনিয়ত প্রতি জায়গায় হেল্প করে। আমি এখন একটা অস্ট্রেলিয়ান কোম্পানির বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি গত 6 বছর। আমাদের কোম্পানি প্রায় 5-6 বছর জায়গায় বিভিন্ন জায়গায় কাজ করে। সো আমি বাই প্রফেশন কিন্তু একজন ইঞ্জিনিয়ার। ইন্টারেস্টিংলি বাংলাদেশে কিন্তু ইঞ্জিনিয়ারের বেশ নাম, বাবা মা জন্মগ্রহণ করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে খুব খুশি হয়, কিন্তু আপনারা কিন্তু কেউ বলেন নাই আমাকে দেখলেই ইঞ্জিনিয়ার, কারণ আপনারা জানেন না। হ্যাঁ, আপনারা আমাকে কি পরিচয় দিলেন? কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার টাইপের কিছু। এনিহাও, কারণ আমি হয়তো অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেই জিনিসগুলো হাইলাইট করেছি, আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গাটা তৈরি হয়েছে। বাট এই পার্টিকুলার জায়গাটা কিন্তু আমাকে এখন অনেক বেশি লিভারেজ দেয়, অনেক জায়গায় আমার অনেক কাজের জায়গাগুলোতে সহজ হয়ে যায়, আর ইভেন আমার অনেক ব্যবসায়িক কাজেও অনেক কিছু সহজ হয়ে যায় আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে। এই যে মহান মানুষগুলোর সাথে আমি দেখা করতে পারি, যে তাজদিন ভাইয়ের মতো মানুষ বসে আছে, এই মানুষগুলোর খুব কাছাকাছি যেতে পারি ওই পার্সোনাল ব্র্যান্ডিংটার কারণে। হয়তো এর এই নেটওয়ার্কিংটার কারণে আমার অনেক কাজ সহজ হয়ে যায়। এই যে মানুষটা বললো লাকড়ির চুলা সম্পর্কে, এই মানুষটা আমি যদি আগে অনেক ঢোল পিটাইলেও সে শুনতো না, এখন অন্যভাবে বললে এখন এই মানুষটা শুনে, যে গুরুত্ব দিয়ে দেখে। সো পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে নানান রকম ভাবে হেল্প করবে আপনার লাইনেও। এটার মানে কিন্তু আপনাকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হইতে হবে না, আবারও বলতেছি, কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে হবে না। যেমন আমি বারবার বলছি, এখানে তাজদিন ভাইয়ের কথা বললি, মিডিয়া জগৎ নিয়ে কথা বললে তাজদিন ভাইয়ের নাম আসে, ওনার পার্সোনাল ব্র্যান্ডিংটা ওই জায়গায় দাঁড়ায় গেছে। যে কোনো রকমের নতুন কিছু ইউথ রিলেটেড অ্যাক্টিভিটিস নাম বলে তাজদিন ভাইয়ের নাম আসে, পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গাটা হয়ে গেছে। যেমন করে উদ্যোক্তা তৈরি কারখানা হিসেবে ভাইয়ের নাম আসে, জাফরি ভাইয়ের নামও আসে বিভিন্ন অন্য কিছুর জন্য। জাফরি ভাই আপনার ফারামের বন্ধু জামাই হিসাবে, ইন্টারেস্টিং। আর আমি আপনাকে চিনি, আপনি আমাকে প্রতি মাসে একবার করে বাইরে খাওয়ান। থ্যাংক ইউ। আমার হঠাৎ করে একটা জিনিস মনে হচ্ছিল, বাহার ভাই খুব সুন্দর একটা জিনিস বলছিল, যে প্রত্যেকদিন কয়টা করে, মানে প্রতি বছর কয়টা করে স্কিল ডেভেলপ করতে বলছে? 4টা। ভাই ভুলে গেছে না তো তাড়াতাড়ি? বিশ্বাস করেন, এটা হচ্ছে আমার মনে হয়েছিল একটু আগে বললাম না, আপনি আমার ইঞ্জিনিয়ার দিয়ে চিনেন না, আমার স্কিল দিয়ে চিনেন বা অন্য কিছু দিয়ে চলেন, কি চিনেন? আমি হয়তো ভালো গল্প বলতে পারি, এটা আমার একটা স্কিল, সেইটা দিয়ে আপনি আমার চিনেন। আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে চিনেন, এবং পুরো পৃথিবী কিন্তু এখন ডিগ্রির জন্য আপনার টাকা দেয় না।
দেয় আপনার টাকা দিয়ে স্কিলের জন্য। তাই বলে কি পড়াশোনা ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। পড়াশোনা একটা বেসিক জায়গায় থাকবে, কিন্তু আপনার যদি পুরো পৃথিবীতে, আমরা আসলে দেশ হিসাবে পিছায় আছি কেন জানেন? অন্যতম কারণ হচ্ছে আমরা হচ্ছে সবাই একটা গদ বাঁধা পড়াশোনা জানি, আমাদের নিজেদের মধ্যে স্কিল লেভেল জিনিসটা নাই। স্কিল জিনিসটা যদি থাকতো, আমরা আজকে 18 কোটি 20 কোটি মানুষের দেশে আমরা এই অবস্থানে থাকতাম না, অন্য লেভেলে থাকতাম। যদিও আল্লাহর রহমতে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা অ্যাটলিস্ট, কিন্তু যারা যেখানে কাজ করতেছেন কোনো একটা পার্টিকুলার স্কিলে কাজ করতেছেন, একটা বেশ বড় রেমিটেন্স আসে বলে একটা ভালো জায়গার জিনিস আসে। কিন্তু তারপরও আমার কাছে বারবার মনে হয় এইখানে কেউ প্রাউডলি বলতে পারবেন যে আমার এই পার্টিকুলার স্কিলটা আছে, আমি খুব ভালো পারি? হ্যাঁ, হাত তুলেন, জাস্ট হাত তুলেন কয়েকজন। চমৎকার আপু, প্লিজ। আমি কবিতা আবৃত্তি করতে পারি। চমৎকার স্কিল, ওনার জন্য একটা হাত তালি দিই। হ্যাঁ, খুব রেয়ার স্কিল কিন্তু। থ্যাংক ইউ। আর কেউ? আপু বলেন না আপনার স্কিলটা কি? ও গ্রেট গ্রেট, তাহলে হ্যাঁ আপু আপনারটা? লেখো, বা এখানে অনেক লেখো ভাইয়া। প্রশিক্ষক, ভেরি গুড। স্মার্টলি সুন্দরভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। শুদ্ধ ভাষায় কথা বলতে, এটা অনেক বড় বড় স্কিল। হ্যাঁ বলেন। ভালো টাইপিং করতে পারেন, চমৎকার। আচ্ছা, আমি যদি আপনাকে বলি এই স্কিলগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট পুরো পৃথিবীতে আমরা যখন দেশের বাইরেগুলোতে যাই, হ্যাঁ, আমার কাছে, আমি এই কয়েকটা স্কিল আপনাকে একটু দেখাই। আমার কাছে মনে হয়েছে যতবারই আমি দেশের বাইরে গেছি এবং যতবারই আমাদের প্রবাসী ভাইদের দেখেছি, আমার কাছে বারবার মনে হয়েছে যে এই কিছু স্কিল যদি আমরা রপ্ত করতে পারি এবং বিদেশে যখন আমরা যাই, এই কিছু জিনিস যদি আমরা রপ্ত করতে পারি, আমরা না অনেক ভালো জায়গায় থাকবো। উইথ ডিউ রেসপেক্ট টু অল প্রবাসী ভাইদের। তো আমার কাছে মনে হয়েছে যারা যেখানেই আছেন, আমরা যদি একটু ওয়ার্ক এথিক্স এবং প্রফেশনাল বিহেভিয়ার গুলো শিখে যাই, এই জায়গাটাতে আমাদের অনেক ক্ষেত্রেই ঘাটতি থাকে। আমরা অনেকেই ভাবি আমাদের মনে হয় ইংলিশে অনেক বেশি এফিশিয়েন্ট হতে হবে, খুব ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, কিন্তু বেসিক যে জিনিসগুলো, ধরেন 200টা সেন্টেন্স, বেসিক যে প্রতিনিয়ত যে জিনিসগুলোতে লাগে, এই কটা জিনিস শিখতে বিশাল কিছু শিখতে হয় না। এই বেসিক যে জিনিসটা শিখা, অথবা ওয়ার্ক প্লেস সেফটি নিয়ে একটা বড় রকমের জিনিস কি জানেন, বাইরের দেশে গেলেই সেফলি কাজ করার এই জিনিসগুলো অনেকে জানে না। গেলেই আমরা হয়তো গিয়ে বলি যে আমরা এটা কি করতে হবে, অথবা কোনো ভাই বলছে বিদেশে চলে আয়, সমস্যা নেই, আমি দেখতেছি বারবার স্কিল ডেভেলপমেন্ট করে যাই না। কিন্তু এই কয়েকটা স্কিল যদি ডেভেলপমেন্ট করে যান, যে যে যার জায়গা আছে তার থেকে একটু হলেও উপরের জায়গায় যেতে পারবে। এছাড়া যদি কেউ কম্পিউটার স্কিল, কিছু বেসিক ম্যানার, কিছু মোবাইল স্কিল, কিছু স্ক্যামিং অ্যাওয়ারনেসটা কেন বললাম জানেন? এবার একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। ইথিওপিয়া থেকে আসতেছিলাম, হঠাৎ করে সৌদি আরবের ইথিওপিয়ার লাইনে জাস্ট প্লেনে ওঠার আগে আমি দেখতেছিলাম একটা বিশাল লাইন, প্রায় 200-300 মানুষ দাঁড়ায় আছে। কারো হাতে কোনো লাগেজ নাই, কারো হাতে কোনো পাসপোর্ট নাই। কেন নাই? সবার হাতে একটা কাগজ ধরানো। আমি একটু বোঝার চেষ্টা করলাম এটা কি ঘটতেছে এখানে। সবাই, একজন দুজন বললো আসলে সবাই 22 দিন আগে সৌদি আরবে গিয়েছে, তারা সবাই স্ক্যামের শিকার। তারা ধরেন সৌদি আরবে নামার পরেই 18 দিন জেলে খাটছেন। 18 দিন জেলে থাকার পরে 2 দিন লাগছে যাইতে, 18 দিন জেলে ছিল, 2 দিন আসতে, টোটাল 22 দিন। এবং এই বিশাল সংখ্যক মানুষ স্ক্যামের শিকার এই সৌদি আরবে যাওয়ার পরে। এই যে জিনিসগুলো, এই যে সহজ জিনিসগুলো বুঝি না আমরা। হয়তো আমাদের বলছে যে চলে আসো, কোনো ব্যাপার না, আমি সবকিছু দেখে দিতেছি, গিয়ে দেখতেছে যে এই জিনিসগুলো না, বেসিক জিনিসগুলো হয়তো তাদেরকে জানানো হয় নাই। সো এই কারণে একটা বেশ বড় রকমের স্ক্যামের শিকার হয়। এছাড়া কিছু কালচারাল ম্যানার্স, যেই দেশেই যায় পার্টিকুলার কিছু ওই জিনিসগুলো দেখবেন যে আমরা কিউ মেনটেন করতে পছন্দ করি না, আমরা সবকিছু ভেঙে চলে যেতে চাই। এই জিনিসগুলো যদি রাখা যায়, হয়তো এই জিনিসগুলোকে কেউ স্কিল হিসাবে দেখেন না, হয়তো গান, কবিতা লেখা, এই জিনিসগুলোকে স্কিল হিসাবে নেন। বাট এই জিনিসগুলো পৃথিবীতে, এই কয়েকটা স্কিল যদি থাকে, আপনি পৃথিবীতে বেশ ভালো জায়গায় নিজেকে অবস্থান করতে পারবেন যদি এই কয়েকটা জিনিস রপ্ত করতে পারি। এই জন্য আমি আসলে আমার লাইফে 3টা জিনিস শেয়ার করতে চাই। আমার 3টা লার্নিং, সেই লার্নিংটার প্রথমে আমাদের আসলে উত্থান নামে একটু গল্পটা বলতে চাই, খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। 2019 সালের আগে আমি কিন্তু 17 বছর ধরে কর্পোরেটে কাজ করতেছি, এখনো কাজ করি। 2019 সালের আগে আসলে আমাকে বা আমার সন্তানকে কেউ চিনতো না। সো আমরা যেটা করার চেষ্টা করছি, 2019 সালে কোভিড টাইমে আমি আমার সন্তানকে নিয়ে গান গাইতাম বলে
অনেক মানুষ এটাকে পছন্দ করত। এই পছন্দ করা জিনিসটা মানুষ অনেকে শেয়ার করতো। এটা অনেক মানুষের, এটা আমাদের স্কিল ছিল, আমরা গান গাইতে পারতাম। সেই গানটাকে নিয়ে আমরা হচ্ছে যখনই দিলাম মানুষজন খুব পছন্দ করতো। এবং প্রথমটাতে কি হলো জানেন, আমাদের প্রথমেই আমি রবির মতো এত বিশাল একটা ব্র্যান্ডের টিভিসির অফার পাই। ছোট্ট একটা স্কিল মানুষজনের কাছে, আমরা ওই জিনিসটার উপর কাজ করেছিলাম, মানুষজন দেখেছিল আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে আমাদের প্রথম এটা অর্গানিকলি 2020 সালে আসে। এবং এটা এতটা ভাইরাল হয়, সেটা মানুষজনের কাছে অনেক খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিতে হেল্প করে। কিন্তু বিশ্বাস করেন, আমি নিজে বিশ্বাস করি গান আমার স্ট্রংগেস্ট স্কিল না। সো নিজেদেরকে খুঁজে পাওয়া একটা খুব বড় একটা ব্যাপার। কিন্তু আমি বলেছিলাম নো ইউর স্ট্রেংথ, প্রথমটা হচ্ছে নো ইউর স্ট্রেংথ। সো আমি যখন দেখলাম গান আমার স্ট্রংগেস্ট স্ট্রেংথ না, আমি খোঁজার চেষ্টা করলাম আসলে আমার স্ট্রংগেস্ট স্ট্রেংথ কি, আমি কোন সেক্টরটা নিয়ে কাজ করতে পারি। সো ওই জায়গা থেকে আমি দেখলাম আমার স্ট্রংগেস্ট স্ট্রেংথের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে আমি গল্প বলতে পারি ভালো। এখন বলতে হবে গল্প বলা কি একটা স্কিল হতে পারে? হইতে পারে, হ্যাঁ। গল্প বলা স্কিল কিভাবে হতে পারে, আমি যখন দেখলাম আমি বিভিন্ন দেশে বিভিন্ন অফিসের কাজ যাওয়ার পরে আমি বিভিন্ন দেশ নিয়ে ইন্টারেস্টিং ভিডিও বানানোর চেষ্টা করলাম একটু অন্যভাবে। হ্যালো গাইজ, এটা এখানে এই হয় ওই হয় তা বলতে চাই নাই, আমার স্টাইলটা একটু ডিফারেন্ট ছিল। আমি চেষ্টা করেছিলাম আমার পার্সোনালিটির সাথে যায় কিভাবে গল্প বললে মানুষ একটু নতুন কিছু জানতে পারবে। আমি বিভিন্ন দেশের ইন্টারেস্টিং ফ্যাক্টস গুলো নিয়ে বলা শুরু করলাম। এবং হঠাৎ করে দেখলাম এই মানুষগুলো, এই ভিডিওগুলো 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 20 মিলিয়ন মানুষজন দেখা শুরু করে। এবং অনেকভাবে মানুষজন বলতে চাচ্ছে যে তারা নতুন কিছু শিখতে পাচ্ছে, জানতে পারছে। এবং আমার কাছে মনে হয়েছে আরে মজা তো, এই গল্পগুলো তো আমার করতেও ভালো লাগছে, পাশাপাশি মানুষজন কিছু শিখতে পারছে। সো ওইটা আমি কন্টিনিউ করতে থাকলাম। এই কন্টিনিউ আমাকে আসলে অনেকগুলো কাজ এনে দিল। এবং এই কাজ হতে হতে যে জিনিসটা হলো, আমি এই গল্প বলতে বলতে বিভিন্ন ব্র্যান্ড আমার কাছে অ্যাপ্রোচ করা শুরু করবে, যে ব্র্যান্ডগুলোকে তাদের গল্প আমার মাধ্যমে দিয়ে বলানো শুরু করে। আমি এখন পর্যন্ত প্রচুর দেশ বিদেশের অলমোস্ট টপ সব ব্র্যান্ডের আর কি মোটামুটি কাজ করেছি, যাদের গল্প আমার মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এবং এই গল্প বলা এটার সাথে কোনোটা রিলেটেড না, কিন্তু শুধু আমি চেষ্টা করে গেছি একটার পর একটা। এই গল্প বলা আমাকে পুরো এশিয়ার টপ নেটিজেন ডিজিটাল অ্যাওয়ার্ড নিয়ে এনে দেয়, পুরো এশিয়ার মধ্যে এই গল্প বলতে বলতে। এবং এই গল্পগুলা আমাকে ইনফোটেইনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ড এনে দেয়। এবং পাশাপাশি এবছর আমি পুরো 2024 সালে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাওয়ার্ড পাই। হ্যাঁ, কিন্তু আমরা শুরু করেছিলাম দুজন মিলে। তো আমি ভাবছিলাম যে আমার ছেলের স্ট্রেংথের এরিয়াস কোথায়, ও গান দিয়ে শুরু করেছিল এবং আমিও জানি ওর গান স্ট্রেংথের জায়গা না। সো আমি বোঝার চেষ্টা করলাম, ও একটা আইবি স্কুলে পড়ে, ও হচ্ছে গিয়ে লিখতে ভালোবাসতো। আমি ওকে দেখলাম যে ওর লেখাটাকে কিভাবে, ওর লেখা স্ট্রেংথটাকে যেমন আপনারা লিখতে ভালোবাসেন, কিভাবে কাজে লাগানো যায়। আমি ওকে দেশের বাইরে 2-3টা প্ল্যাটফর্মে ভর্তি করিয়ে দিই লেখা স্কিল ভালো করার জন্য, কিভাবে লেখা স্কিল ভালো। এবং প্রথম মাত্র 8 বছর বয়সে ওর প্রথম বই ছাপে এবং বইমেলায়। এবং ইন্টারেস্টিংলি এই বইটা আমরা আসলে নিজেদের যোগ্যতার থেকে মানুষের ভালোবাসা বেশি পাই এবং মানুষ প্রচন্ড পছন্দ করে। এবং প্রথম বছরই এই বইটা রকমারিতে বেস্ট সেলার বই হিসেবে পুরস্কৃত হয়। ইন্টারেস্টিংলি আমি ওকে আবার শেয়ার করতে থাকি যে তুমি তোমার গল্পটা লিখতে থাকো, তুমি হয়তো নতুন কিছু শিখতে পারবা। ও গল্পগুলো লিখতে থাকে, ইংরেজিতে লেখেও, ও যেহেতু ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। এবং এই গল্প লেখা ও তার দ্বিতীয় বইটা ছাপে, দ্বিতীয় বইটাও হচ্ছে 1 বছরের মাথায় ছাপে, 9ম বছরে। এবং এই গল্প লেখা ওকে পুরো বিশ্বেতে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করে। ও পৃথিবীর সর্বকনিষ্ঠ ছেলে যে হচ্ছে সিরিজ বই লেখে। এবং তখন আমি কন্টিনিউ করতে থাকি যে আসলে তোমার গল্প লেখাটাকে তুমি স্ট্রেনথেন করো, আরো বেশি শক্তিশালী করো কিভাবে। এবং সেই গল্প লেখাতে ও 3য় এবং 4র্থ বইও ছাপে এবং সেইটা ওকে বাংলাদেশের ন্যাশনাল গোল্ড মেডেল এনে দেয়। হ্যাঁ, এবং সেই গল্প লেখা আস্তে আস্তে চলে যায় হচ্ছে দেশের আরো বাইরে। ও কুইন্স এলিজাবেথ কম্পিটিশনে পার্টিসিপেট করে। পরপর 2024 এবং 2025 গতবারও পেয়েছিল হচ্ছে ব্রোঞ্জ, এবার পেয়েছে সিলভার কুইন্স কমনওয়েলথে। এবং একইভাবে এই গল্প লেখাগুলো আস্তে আস্তে ও বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট পার্সন যে প্রিন্সেস ডায়না অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, তো এই গল্পগুলোর পিছনে হচ্ছে যে প্রথমটাই বলছিলাম যে নিজের স্ট্রেংথটা জানা এবং সেই স্ট্রেংথের উপর কাজ করে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা সেট আপ করা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। একটা ছোট বাচ্চা এবং আমি যদি একদম জিরো থেকে শুরু করে আসতে পারি, আপনারা উদ্যোক্তা অনেক রিস্ক নিয়ে অভ্যস্ত, আপনারা আরো ভালো পারবেন।
নেক্সট আমি বলতে চাই, আমার কাছেও মনে হয় যে এই ধরনের কাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালু অফ ইম্প্যাক্ট। এই কাজটা আমি যখনই বুঝতে পারছি যে আমার প্রত্যেকটা কাজ কিভাবে আমি মানুষের কাজে লাগাতে পারবো, কিভাবে মানুষের যাতে একটু হলে উপকার হবে, আমার প্রত্যেকটা কন্টেন্ট যাতে কোনো না কোনো মানুষের কিছু না কিছু জানতে পারে, এই ভ্যালুটা যখন আমি শিখেছি, সেটা আমাকে দেখলাম যে 3 গুণ 4 গুণ রিটার্ন দিয়েছে। কিভাবে আমি বলি, আমার কাছে মনে হয়েছে ইম্প্যাক্টকে, আপনি যেটা বলছিলাম যে ইম্প্যাক্ট নিয়ে আপনি যদি অন্যের ভালোর জন্য কিছু করেন, খোদা তাআলা কিছু না কিছু করে এটা আপনাকে 2-3 দ্বিগুণ 3 গুণ করে ফেরত দেয়। এই জন্য আমার কাছে মনে প্রাণে বিশ্বাস করি ইম্প্যাক্ট ক্যান বি মনিটাইজ। এই জন্য আমি বলছিলাম যে গত 17-18 বছর ধরে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করছি, এনার্জি সেক্টরে কাজ করছি। এই একটা ইন্টারেস্টিং কাজ আমি করি, যে কাজটাতে হচ্ছে গিয়ে যে মহিলারা, আমি একটা ইন্টারেস্টিং কাজ করি, সেটা হচ্ছে গ্রামে যে মহিলারা লাকড়ির চুলায় রান্না করে, একটা বড় অংশ মানুষ আমরা জানি না যে এটার কারণে বেশ বড় রকমের একটা বায়ু দূষণ হয় এবং প্রতি বছর প্রায় 35 লাখের মতো মানুষ মারা যায়। বাংলাদেশে স্পেসিফিকলি 60-70 হাজার প্রতি বছর মারা যায়, কিন্তু আমরা হয়তো জানি না। সো আমাদের পুরো গ্লোবালি এটা একটা বড় এজেন্ডা থাকে যে কিভাবে এই মানুষের এই পরিবেশ দূষণকে কমানো যায় বা গাছ কাটা রোধ করা যায়। সো এটাকে কার্বন প্রজেক্ট বলে। সেই কার্বন প্রজেক্টটা নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, এবং এই যে রান্নার যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটা থেকে কিভাবে মুক্ত করা যায়। এবং আমার কাছে মনে হয়েছে রান্না সবসময় একটা থ্যাঙ্কসলেস জব। আমাদের এখানে যে আপুরা বসে আছে, কোনোদিন কেউ হয়তো একবার ধন্যবাদও দেয় নাই, টাকা তো দূরের কথা, ধন্যবাদও দেয় না যে তুমি রান্না করো। হ্যাঁ, বরঞ্চ পুরুষরা মনেই করে এটা তার কাজ, এটা তো সেই করবে, কেউ করবে না। সো আমার কাছে মনে হয়েছে যে এটাকে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, এটাকে আসলে আমরা চেষ্টা করেছিলাম একটা থ্যাঙ্কসলেস জবকে কিভাবে থ্যাঙ্কস গিভিং জবে পরিণত করা যায়। এই জন্য এই চুলায় রান্না করলে উল্টা টাকা পাওয়া যায়। এই চুলায় রান্না করলে গ্রামে যে মহিলা এই চুলাটা কিনে লাকড়ির চুলার থেকে এই চুলায় রান্না করবে স্বাস্থ্য ভালোর জন্য, আমরা উল্টা টাকা দিব তাকে। বললেন যেটা কিভাবে সম্ভব, আমি একটু দেখাচ্ছি। এটা সম্ভব হবে হচ্ছে কি এই ইলেকট্রিক চুলাটা দিয়ে, এবং এইটা সম্ভব হয় কার্বন মানি দিয়ে। আপনারা উদ্যোক্তা, এটা একটা নতুন কনসেপ্ট আপনাদের শেয়ার করি। এই কনসেপ্টটা হচ্ছে এই চুলার মধ্যে আমি একটা ইন্টারেস্টিং আইওটি ডিভাইস বসিয়েছি আমরা। এই আইওটি ডিভাইসটা আপনি যখন রান্না করেন, এটা ট্র্যাক করে আপনি কতক্ষণ রান্না করতেছেন। যতক্ষণ রান্না করবেন তত লাকড়ির বা অন্য ধরনের গাছ আপনি কম কাটবেন। এই ডেটাটাকে আমরা আমাদের সার্ভারে নিয়ে আসি। এই সার্ভার থেকে এটা ক্যালকুলেশন করে দেখে যে আপনি যতক্ষণ এই চুলায় রান্না করতেছেন, সেই রান্নাটা অনুযায়ী কত গাছ আপনি সেভ করতে পারছেন। সেই সেভটা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় ডাটাটাকে। সেই ডাটাটাকে অ্যানালাইজ করে ওরা আমাদেরকে একটা টাকা দেয় যে হ্যাঁ, তোমরা আসলে এত গাছ সেভ করছো, এত পরিবেশ দূষণ, এত কার্বন কমাইছো, এটাকে কার্বন কমানো বলে। সেই কার্বনটাকে ট্রানজেক্ট করা যায়, সেই কার্বনের টাকা দিয়ে আমার কাছে আসে, এবং আমি আবার সেই টাকাটা আমার গ্রাহককে ফেরত দিয়ে দিই, যাতে এই ধরনের ইন্টারেস্টিং কাজ করা যেতে পারে। এবং বিশ্বাস করেন, এই কনসেপ্টটা নিয়ে আমরা গত 4-5 বছর ধরে লাগাতার কাজ করছি, এবং এই ধরনের কনসেপ্ট এই ধরনের দেশে ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট। অনেক মানুষকে বুঝাইতে হয়, অনেক মানুষ বুঝে না, গালি দেয়, হ্যাঁ কি করতেছে এগুলা, হয়তো বুঝেও না অনেক জায়গায়। কিন্তু এই জিনিস ধরে আমরা কনস্ট্যান্ট লেগেছিলাম, কনস্ট্যান্ট লেগে থাকার কারণে এই বছর আমরা 200 কোটি টাকা রেজ করি। ফান্ড রেজ করে আমরা এটাকে আরো পৃথিবীর অনেকগুলো দেশে নিয়ে যাচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা হচ্ছে উদ্যোক্তা বলেন, পার্সোনাল ব্র্যান্ডিং বলেন, সব জায়গায় নিজের কমফোর্ট জোন থেকে কিভাবে বের হয়ে আসবেন। নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য আমার সবসময় মনে হয় আমি প্রত্যেক বছর একটা ইন্টারেস্টিং কাজ করি। সেই কাজগুলোর একটা হচ্ছে আমি নিজেকে কিছু টাস্ক দিই। প্রত্যেক বছর 31শে ডিসেম্বর অথবা 1 জানুয়ারি আমি নিজের জন্য 10-12টা রেজুলেশন দেই যে আমি এটা করবই, আমি নিজে বলছি যে আমি করবো। যেমন ভাই বলছে 4টা শিখতে হবে না, আমি নিজেকে লিখে দেই যে 4টা শিখতে হবে, তো 4টা শিখতেই হবে। ওখানে লেখা আছে নিজেকে ডেভেলপ করব। দেখেন, আমি 2023 সালে এই ভিডিওটা এখন আছে, বলেছিলাম যে এই বছর আমি এমন কিছু করব, আমি বা আমার সন্তান এমন কিছু করব যা বাংলাদেশ তথা পুরো বিশ্বে আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে। সেই বছরে আমার ছেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পায়। তো আমি জানতাম না, কিন্তু It's just a resolution, it's just ইচ্ছা, আপনার মানসিক ইচ্ছা। পরের বছর আমি যে লিখছি যে 4th বই ছাপানোর জন্য হেল্প করব, অথবা আমি নিজের বই দিয়ে হেল্প করব। বিশ্বাস করেন, আমি এখানে লিখছিলাম, এখানে একটা মজার দেখেন, 1 নম্বরে কি আছে, স্টার্টআপ নিয়ে এমন একটা বই লিখতে চাই বাংলাদেশ সকল নতুন উদ্যোক্তাদের জন্য চমৎকার একটা রিসোর্স হতে পারে।
বিশ্বাস করবেন আমরা এটা 2024 সালে শুরু করেছিলাম, আমি আর তাজদিন ভাই, এই যে মানুষটা বসা, আমরা শুরু করেছিলাম এবং 2025 সালে এটা আমরা পাবলিশ করি এবং সবার কাছে দিয়ে দিই। আমি লেখক না, কিন্তু আমার স্টার্ট আপ নিয়ে যত অভিজ্ঞতা এবং ভাইয়ারও স্টার্ট আপ নিয়ে যত অভিজ্ঞতা, আমরা দুজনেই চেষ্টা করেছি। ভাইয়ার অবশ্য আগে আরো 2-3টা বই আছে। আমার জন্য মনে হয়েছে আমি যতটুকু জানি আমাদের দুজনের জানাটাকে একটা বইয়ের মধ্যে দিলে হয়তো তরুণ প্রজন্মের নতুন কিছু আসতে পারে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বের করে ছাড়ছি এবং আমার কাছে মনে হয় যারা উদ্যোক্তা এই বইটা তাদের জন্য একটা খুব ভালো কিছু হতে পারে। সো এইটা আমার জন্য তৃতীয় শিক্ষা ছিল যে নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়া। নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য এটা একটা চমৎকার জিনিস। লাস্ট লাইন আমার, এইটার জন্য আমি আপনার আসলে একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিতে পারি। আপনারা বলতে পারেন যে আপনি বলেছেন নিজের স্ট্রেংথ নিয়ে কাজ করতে, আপনি বলেছেন ইম্প্যাক্ট নিয়ে কাজ করতে, এছাড়া আপনি বলেছেন নিজের কমফোর্ট জোন থেকে বের করতে। নিজের স্ট্রেংথ বের করে গেলে আপনি কি বলতে পারেন আপনার স্ট্রেংথ কোথায়? হয়তো অনেকে বলতে পারেন না। একটা ইন্টারেস্টিং খুব পপুলার মডেল আছে, জোহরে উইন্ডো মডেল। এই মডেলটা খুব ইন্টারেস্টিং। এই মডেলটা কি জানেন? প্রথমটা হচ্ছে ওপেন এরিয়া। ওপেন এরিয়া হচ্ছে যেমন আপনারা জানেন, আমিও জানি, আপনারা কি বলছেন আমি গল্প বলতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন নোন টু সেলফ, নোন টু আদার, এটা আমার ওপেন এরিয়া। কিন্তু আমি যে ইঞ্জিনিয়ার, আমার যে ওখানে প্রতিভা ছিল, এটা হয়তো আপনারা জানতেন না, তাই না? কিন্তু প্রথমটা হচ্ছে ওপেন এরিয়া, যেখান থেকে আপনি নিজেদেরকে সবাই জানে এবং আপনিও জানেন আপনার স্ট্রেংথ কি। তাহলে তো খুব ভালো, যদি আপনার স্ট্রেংথ আপনি জানেন তাহলে সেটা নিয়ে কাজ করেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকে জানি না কিভাবে। তাহলে পরেরটাতে যাই, এইটা হচ্ছে হিডেন এরিয়া, যেটা হচ্ছে আপনি জানেন কিন্তু মানুষজন জানে না। এইসব ক্ষেত্রে যদি আপনি জানেন যে আপনার স্ট্রেংথ, হ্যালো হ্যালো, তো এই নিচের জিনিসটা হচ্ছে আপনি হয়তো নিজে জানেন কিন্তু অন্যরা জানে না। তাহলে এই জায়গাটাতে যদি আপনি নিজে জানেন আপনার স্ট্রেংথের জায়গাটা কি বা বের করতে পারেন, আপনার দরকার হচ্ছে ওইটা নিয়ে কাজ করা এবং ওইটাকে আরো সবার সামনে নিয়ে আসা। থার্ড ব্লকটা হচ্ছে আননোন, যেটা আপনি নিজেও জানেন না, অন্যরাও জানে না। এটা বলেন যে এটা কেমনে হয়? আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। এটা আমি জানি না এখানে ইন্টারনেট আছে কিনা, তাহলে পরবর্তী এই ভিডিওটা দেখলে আপনি হয়তো বুঝে যাবেন। এইটা একটু দেখেন, এই মানুষটাকে দেখতেছেন? এই মানুষটা অনেক বছর আগে এরকম দেখতে ছিল, হয়তো নিজেও জানতো না তার নিজের স্ট্রেংথ কি, কিন্তু এখন মানুষটা দেখতে এরকম, দেখছেন? সো আমি যেটা বুঝাতে চাইছি, উদাহরণটা কি আপনি বুঝতে পারছেন? যে নিজেও জানতো না, নাহলে যদি সে নিজে জানতো তাহলে কি ওই কাজগুলো হয়তো ওরকম দেখতে কাজ করতো, কিন্তু ওটা আস্তে আস্তে অবশ্যই বাড়ছে। কিন্তু এই জায়গাটা হচ্ছে সে আবিষ্কার করছে যে তার নিজের স্ট্রেংথের জায়গাটা কি, অন্যরাও জানতো না, আপনারাও জানতেন না যে সে এইভাবে আসতে পারে। সো এই জায়গাটা হচ্ছে আননোন জায়গাটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্লাইন্ড স্পট হচ্ছে এই জায়গাটাতে হয়তো অন্যরা বুঝতে পারতেছে, আপনি বুঝতে পারতেছেন না। এই ক্ষেত্রে মানুষের সাথে কনসাল্ট করতে হয়। ধরেন আপনি বাহার ভাইকে জিজ্ঞেস করেন যে স্যার আপনি কি বুঝতে পারেন যে আমার মধ্যে কোনটা স্ট্রেংথ, আপনি কি আমাকে একটু সাজেস্ট করতে পারেন আমি কোন জিনিসটা করলে ভালো? অনেক সময় আপনি নিজে বুঝেন না আপনার কোন জায়গাটা স্ট্রেংথ। মানুষ যদি বলে বাহ তুমি খুব ভালো করতেছো, তুমি এটা চালায় যাও, তুমি ভালো কিছু করতে পারবা, তাহলে দেখবেন ওই জায়গাটা বের হইতে হবে। সো এইটা কিন্তু খুব পপুলার একটা মডেল, পৃথিবীর সবাই নিজেকে আবিষ্কার করার জন্য এই মডেলটা নিয়ে কাজ করে। সো ধন্যবাদ। আমার মনে হয় কিছু হলেও নতুন কিছু হয়তো আজকে শিখতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।